আমাদের ছোটবেলায় শীতকাল মানেই ছিল দুটো নাম, একটা পিকনিক আর দ্বিতীয়টা সার্কাস। আজকে চুঁচুড়োয় কেপিএস মলের খুব কাছে খুঁজে পেলাম সেই পুরনো কিন্তু নতুন রূপে টারজান সার্কাস। এই সার্কাস চলবে 15ই জানুয়ারি 2026 পর্যন্ত। আজ আমি আর রিমি এসেছি আমাদের শৈশবকে আবার একটু ছুঁয়ে দেখতে, আর আদিকে সেই শৈশবের একটু ঝলক দিতে। এসেছি সেই পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনতে, যখন শীত এলেই মনে হতো এবার নিশ্চয়ই সার্কাস এসেছে শহরে। সার্কাস মানে কি ছিল একসময়? আজকের দিনে যখন মোবাইল, ইউটিউব, ওটিটি সব কিছু আমাদের হাতের মুঠোয়, কিন্তু এমনও এক সময় ছিল যখন লাইভ বিনোদন মানেই ছিল সার্কাস। গ্রাম হোক বা শহরে, শীত নামলেই মাঠে মাঠে পড়তো রঙিন তাঁবু। দূর থেকে দেখা যেত বড় বড় পোস্টার, বাঘ, সিংহ, জোকার, অ্যাক্রোব্যাট, আর বিশাল অক্ষরে লেখা থাকতো আজ মহা সমারোহে সার্কাস। টিকিট কেটে ঢোকা, কাঠের বেঞ্চে বসা, চারপাশে মানুষের গুঞ্জন, এই সবটাই ছিল একটা উৎসবের মতো। যতদূর আমি জানি, ভারতে আধুনিক সার্কাসের ইতিহাস শুরু হয়েছে 1800 শতকের শেষের দিকে। কেরালার গ্রেট ইন্ডিয়ান সার্কাস ভারতের প্রথম বড় সার্কাসগুলোর মধ্যে একটি। সেই সময়ে সার্কাস মানে ছিল কঠোর পরিশ্রম, শারীরিক কসরত, শৃঙ্খলা আর বিপদের মুখে দাঁড়িয়ে সাহস দেখানো। বিদেশি সার্কাস থেকে অনুপ্রাণিত হলেও ভারতীয় সার্কাসে যোগ হয়েছিল আমাদের নিজস্ব সংস্কৃতি, সঙ্গীত আর নাটকীয়তা। সার্কাস মানে শুধু খেলা নয়, সার্কাস মানে মানুষের গল্প। একজন শিল্পী বছরের পর বছর বাড়ি ছেড়ে শহরের থেকে শহর ঘুরে বেড়ান। তাদের জীবন মানে আজ এখানে, কাল অন্য জায়গায়। স্কুল নেই, স্থায়ী বাড়ি নেই, আছে শুধু একটাই পরিচয়, আমি সার্কাসের মানুষ। অ্যাক্রোব্যাটরা ছোটবেলা থেকেই নিজেদের শরীরকে বানান অস্ত্র। একটু ভুল মানেই বড় দুর্ঘটনা। এই মানুষগুলোর লড়াই আমরা অনেক সময় বুঝতেই পারি না। আমাদের ছোটবেলায় সার্কাসের স্মৃতিটা কেরম ছিল? আমরা যারা 90 দশকের বা তার আগের প্রজন্ম, তাদের কাছে শীতকাল মানেই ছিল হয় পিকনিক, নতুবা কোনো বছর যদি সার্কাস আসতো সেটা দেখতে যাওয়া। স্কুল ছুটির দিনে বন্ধুদের সাথে বা বাবা মার হাত ধরে সার্কাস দেখতে যাওয়া। জোকারের কাণ্ড দেখে হেসে লুটোপুটি, মোটর সাইকেল চালানোর খেলা, আগুনের রিংয়ের ভেতর দিয়ে অভয়ে লাফ। আজও চোখ বন্ধ করলে সেই দৃশ্যগুলো ভেসে ওঠে। সার্কাস ছিল আমাদের প্রথম লাইভ শো। সময়ের পরিবর্তন ও সার্কাসের চ্যালেঞ্জ সব কিছু বদলে দিয়েছে। আজকের দিনে টিভি, ইন্টারনেট, মোবাইল গেম, ইউটিউব ব্লগ, এই সব কিছুর ভিড়ে সার্কাস ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। আর একটা বড় পরিবর্তন এসেছে, পশু ব্যবহার এতে নিষেধাজ্ঞা। একসময় সিংহ, বাঘ, হাতি ছিল সার্কাসের মূল আকর্ষণ। আজ সেইগুলো আর নেই। ফলে সার্কাসকে নতুনভাবে ভাবতে হচ্ছে, মানুষের দক্ষতা, আলো, মিউজিক আর গল্পের মাধ্যমে। টারজান সার্কাস বর্তমান প্রজন্মের সার্কাস। এই চুঁচুড়োয় টারজান সার্কাস ঠিক সেই পরিবর্তনের একটা উদাহরণ।
এখানে আমরা দেখলাম অ্যাক্রোব্যাটিক শো, ব্যালেন্সিং অ্যাক্ট, মোটরসাইকেল স্টান্ট, ফায়ার পারফরমেন্স, আধুনিক লাইটিং। হয়তো আমাদের ছোটোবেলার মতো নয়, কিন্তু এটা আজকের সময়ের সাথে তাল মিলিয়ে চলা সার্কাস। এই মানুষগুলো চেষ্টা করছে একটা প্রাচীন শিল্পকে বাঁচিয়ে রাখতে। এবার আদি আর রিমির অনুভূতি আজকের সার্কাসের, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আজ আদি যখন সার্কাস দেখছিল, আমি ওর চোখে কৌতূহল দেখছিলাম। হয়তো ওর জন্য এটা নতুন, আর আমাদের জন্য পুরনো স্মৃতি। রিমির সাথে বসে মনে হচ্ছিল আমরা যেন সময়ের মধ্যে দিয়ে হাঁটছি, এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে। সার্কাস আজও একটা সেতু। আচ্ছা, সার্কাসকে কেন বাঁচিয়ে রাখা দরকার বলো তো? কারণ সার্কাস শুধু বিনোদন নয়, এটা হলো পরিশ্রমের গল্প, শৃঙ্খলার শিক্ষা, সাহসের উদাহরণ, আর লাইভ পারফরমেন্সের আসল রোমাঞ্চ। যে জিনিস স্ক্রিনে নয়, চোখের সামনে ঘটে, সেই অনুভূতি কখনো পুরনো হয় না। আজকে আমরা টারজান সার্কাসে এসে আমাদের শৈশবের দরজাটা একটু হলেও খুলতে পেরেছি। হয়তো সব কিছু আগের মতো আর নেই, কিন্তু অনুভূতিটা এখনও বেঁচে আছে। তোমরা যদি সময় পাও, একবার পরিবারকে নিয়ে ঘুরে এসো। নিজেদের জন্য না হোক, পরের প্রজন্মকে দেখাও সার্কাস কাকে বলে। কারণ শীত মানেই সার্কাস, এই কথাটা যেন একদিন পুরনো না হয়ে যায় বা হারিয়ে না যায়। এবার এই সার্কাসটার সম্বন্ধে একটু ইনফরমেশন দিয়ে রাখি, মানে কি করে যাবে, কোন টিকিট কাটবে, কোনখানে বসবে, কখন যাবে, যা আমি অনুভব করেছি জানিয়ে রাখাটা দরকার, সেইভাবে একটু বলার চেষ্টা করি। দেখো, এই সার্কাসটা এসছে কেপিএস মল, চুঁচুড়োর একদম কাছে। এটা হচ্ছে একদম কি পয়েন্ট, মানে কেপিএস মলটা। তোমরা যদি কেউ নিজেদের 4 হুইলার নিয়ে আসতে চাও, তাহলে কেপিএস মলের একটা ছোট্ট পার্কিং আছে, মলের ভেতরে নয়, রাইট সাইডে, যেখানে 30 টাকা পার্কিং চার্জেস, কোনো সময় লিমিট নেই। মোটামুটি 12 থেকে 15টা গাড়ি আরামসে পার্ক করা যেতে পারে। আর হ্যাঁ, বাইকের কথাটা পরে বলছি, আগে এই যে বাইকের স্ট্যান্ডটা দেখছো, এইটা দেখতে হলে তোমরা এন্ট্রি করে লেফট সাইডের দরজাগুলো দিয়ে এন্ট্রি করবে, কারণ এইটা লেফট সাইডে হয়েছে। তোমরা যদি রাইট সাইডে বসো, ঠিক দেখেছো ওই দূরে যে চেয়ারগুলো দেখা যাচ্ছে, তাহলে তোমরা ওইখানে বসবে। এটা অতটা ভালোভাবে দেখতে পারবে না। আমরাও প্রথমে রাইট সাইডে ঢুকেছিলাম, সিট চেঞ্জ করে আবার এই পাশে এসে একদম সামনেটায় বসেছি এই পারফরমেন্সটা দেখার জন্য। হ্যাঁ, এবার বলি বাইক পার্কিংয়ের জন্য। কেপিএস মলের ভেতরে বা লেফট সাইডে অঢেল বাইক পার্কিংয়ের জায়গা আছে। 10 টাকা বা 15 টাকা, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আনলিমিটেড টাইমের জন্য কোনো টাইম বাউন্ডেশন নেই। মানে সোজাসুজি কথায় বলতে গেলে, বাইক নিয়ে আসলে কেপিএস মলের বেসমেন্টে পার্কিং করতে পারবে, আর গাড়ি নিয়ে আসলে কেপিএস মলেরই পার্কিং, কিন্তু ওটা রাইট সাইডে রোডের উল্টো দিকে। গেলেই বুঝতে পারবে, একদম অসুবিধা হবে না। আর বাইক আর গাড়ি আমার মনে হয় ওখানে রাখাটাই সেফ, কারণ পশ্চিমবঙ্গে এখন নিজের বাড়ির সামনের রাস্তাটা আমার নিজের, এবং সেখানে পার্ক করলে টাকাটা আমি নেব, এই চলটা কিন্তু খুবই 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 প্রচলিত। তাই সেই রকম পার্কিংয়ে গাড়ি রাখলে কতটা সেফ
বা তুমি সেই পার্কিং যে তোমার থেকে চার্জেস নিচ্ছে তাকে খুঁজে পাবে কি না সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। কারণ এদের তো কোনো ঠিকানা বা পরিচয় হয় না, এরা শুধু টাকা নিতে আসে। যাই হোক, ওসব কথা বেশি বলে লাভ নেই। এবার আসি টিকিটের মূল্য। 100 টাকা, 200 টাকা, 300 টাকা। 100 টাকায় একদম শেষের দিকে 3টে রো, আর 200 টাকায় এই মাঝখানের চেয়ারগুলোই যেখানে 3-4 জন বসে রয়েছে ওই পর্যন্ত, আর 300 টাকায় তার আগের 2টো বা 3টে রো। কিন্তু আমি বলে রাখি 100, 200, 300-র মধ্যে ভিজিবিলিটির সেরকম কিন্তু খুব একটা পার্থক্য হয় না, যদি না তোমার মাইনাস পাওয়ার থাকে, মানে দূরদৃষ্টিতে একটু অসুবিধা থাকে। এবার বলে রাখি বাই রোডে নিজেদের বাহন ছাড়া আর কিভাবে আসতে পারবে। বাই রোডে নিজেদের বাহন ছাড়া আসতে পারবেই না, কারণ এই রোডে আজকাল আর বাস চলে না, শুধু চলে টোটো, উজ্জ্বল নক্ষত্র দল। আর যদি ট্রেনে আসো, সব থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হুগলি, সেখান থেকে খুব সহজে টোটো করে কেপিএস মলে চলে আসবে, ডিস্টেন্সটা সেরম নয়। কিন্তু রাতের শো দেখে এই শীতে ফেরার সময় কিন্তু অনেকটাই খরচ হয়ে যাবে, কারণ তখন এই উজ্জ্বল নক্ষত্রের দল অনেকটাই টাকা ডিমান্ড করে। তাই বলে রাখি রাত্রিরের শোটা তোমরা অ্যাভয়েড করো যারা নিজেদের বাহন ছাড়া পাবলিক ট্রান্সপোর্টে আসবে, কারণ রাত্রিবেলা এখান থেকে ফেরাটা হুগলি স্টেশন অবধি একটু ডিফিকাল্ট, বিশেষ করে রাত 8:30 কি 9টা হয়ে গেলেই। আচ্ছা, আমি তো বলতেই ভুলে গেছি যে রোজ কটা করে শো হচ্ছে এই সার্কাসে। এখানে রোজ 3টে করে শো হচ্ছে, 1টা, 4টে, 7টা। আমরা 7টার শোটা দেখেছিলাম, কারণ আমরা নিজেদের গাড়ি করে গেছিলাম। 7টার শো কিন্তু এক্স্যাক্টলি 7টায় শুরু হয়েছে আর শেষ হয়েছে 9:40-এ। ইয়েস, এক্স্যাক্টলি 2 ঘন্টা 40 মিনিটের ব্যাক টু ব্যাক শো। কেন এতক্ষণ টাইম লাগে সেটা গেলেই বুঝতে পারবে, কারণ একটা পারফরমেন্সের পর স্টেজটাকে আবার রেডি করা নেক্সট পারফরমেন্সের জন্য, যদিও তাতে কিন্তু খুব সামান্য সময় লাগে। মানে ধরে নাও তুমি বুঝতেই পারবে না তুমি ওয়েট করছো, এত ব্যাক টু ব্যাক পারফরমেন্স। আমার রিসেন্ট দেখা সার্কাসের মধ্যে লাস্ট দেখেছিলাম কুচবিহারে, ইয়েস, নর্থ বেঙ্গলের কুচবিহারে একটা সার্কাস, নামটা ঠিক মনে পড়ছে না। আদি তখন অনেকটাই ছোট, ও তো একদমই ভুলে গেছে, কিন্তু সেই সার্কাসের তুলনায় এই সার্কাস অনেকটাই ভালো। মানে পারফরমেন্সগুলো রিয়েলি চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো পারফরমেন্স। সত্যি এই প্রত্যেক কটা পারফর্মারের এত কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, এই দেখে অনেক কিছু শেখার আছে। এই যেমন তোমাদের সামনে ছোট্ট উদাহরণ এই জাগলিং মাস্টারের, কতই না কঠোর পরিশ্রম আর প্রতিদিনের প্র্যাকটিস দরকার এই জিনিসগুলো লাইভ পারফরমেন্স করার জন্য, কোনো মিস্টেক ছাড়া। ভাবো, গা শিউরে ওঠার মতো নয়? আমরা শুধু দেখে যাই, আমরা হয়তো বাড়ির আশেপাশে দেখেছি কাউকে ফুটবল নিয়ে পায়ে একটু জাগলিং করতে, কিন্তু এদের কাছে এটা রুজি রোজগারের একমাত্র উপায়। এইবার এই জাগলিং মাস্টার যেটা করতে চলেছে সেটা দেখার পর কোনোভাবেই মনে হয় না যে এটা শুধুমাত্রই একটা প্রফেশন, হতেই পারে না যদি না এর পেছনে প্যাশন থাকে। আজকে এই ডিজিটাল ভিএফএক্সের যুগে এই সব জিনিস টিভির পর্দায়, সিনেমার পর্দায় কোনো ব্যাপারই নয়, মুখ থেকে ওয়াও বেরিয়ে আসে, কিন্তু সত্যি সেগুলো এদের কাছে নখের যোগ্যও নয়।
আমার ইউটিউবের যারা ভিউয়ার্স তাদের কাছে আমি একটাই কথা বলবো, যারা এই মুহূর্তটা শুনছো তাদের জন্য, একবার যাও এই সার্কাসটা দেখে এসো। দুটো রিজনে। একটা, এদের হারিয়ে যেতে দিলে চলবে না, এদের বাঁচিয়ে রাখতে হবে। আর এরা বেঁচে তখনই থাকবে যখন এদের প্যাশন আর প্রফেশন আমরা সাপোর্ট করব, যেভাবেই হোক, যতটুকুই সম্ভব। আর দ্বিতীয়, আমাদের পরবর্তী প্রজন্মকে এটা দেখাতে হবে যে এই রকম সার্কাস যেটা আগে অনেক বড় মাপের ছিল, আজকে সেই রকম মাপের না হলেও আছে, টিকে আছে। সেই টিকে থাকাকে, বাঁচিয়ে রাখাকে আরও বড় মাপের যাতে করে তোলা যায়, আমাদের সংস্কৃতি, আমাদের হেরিটেজকে যেন বাঁচিয়ে রাখা যায়, সেই মেসেজটা আমাদের পরবর্তী প্রজন্মকে দেওয়ার দায়িত্বও কিন্তু আমাদের ওপর। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে এই ভিডিওটা তাহলে আমি কেন বানালাম, সব কিছু তো তোমরা দেখেই নিলে, কেনই বা যাবে এই সার্কাসটা দেখতে তাহলে? আর একদমই ভুল। একটা লাইভ পারফরমেন্স, এই যে পারফরমেন্সটা চোখের সামনে দেখার যে অনুভূতি, সেটার 1%ও তোমরা এই ভিডিওটা ইউটিউবে দেখে পাবে না। এই ভিডিওটা শুধু এই কারণে বানিয়েছি, যারা সার্কাস দেখোনি, বা এখন সার্কাসে কী বা হয়, আগের মতো কি আর সেই জিনিস আছে, এই ভাবনায় যারা ভাবো, তাদের দেখাবার যে এই সার্কাসে কি কি পারফরমেন্স হয়েছে। এইটা দেখে অবশ্যই তোমাদের মনে এই ধারণাটা জাগবে যে এই সার্কাসটা আগের মতোই কিছুটা হলেও ধরে রেখেছে অনেক কিছুই, যেটা দেখে সেই রোমাঞ্চ শরীরের রক্তে এখনও বইবে। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যাও এই সার্কাসটা দেখে এসো, ভালো লাগবেই। আজকের শো এখানেই শেষ।